ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ব্রেটল বেক্ট রচিত এবং শঙ্খ ঘোষ অনুদিত পড়তে চান এমন এক মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতাটির ব্যাখ্যা করব। তার আগে বলি, এই কবিতাটি পড়তে গিয়ে প্রত্যেকটা পংক্তিতে, এমনকি প্রত্যেকটা পংক্তির কিছু কিছু শব্দের সঙ্গে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বেক্ট রচিত এবং শঙ্খ ঘোষ অনুদিত এই কবিতায় বিভিন্নভাবে ইতিহাসের প্রসঙ্গ টেনে এনেছেন। সেদিক থেকে তিনি ইতিহাস সচেতন কবি। তাই কবিতায় বিভিন্নভাবে বিভিন্ন ইতিহাসের ঘটে যাওয়া ঘটনার মধ্য দিয়ে সত্যকে অন্বেষণ করতে চেয়েছেন এবং কবিতার প্রত্যেকটি পংক্তির মধ্যে দিয়েই যেন পাঠকের উদ্দেশ্যে একটা করে প্রশ্ন ছুড়ে দিতে চেয়েছেন। কবিতার শুরুতেই কবি জানিয়েছেন কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীন যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয় তরণে ঠাসা মোহনীয় রং বানালোকে, কাদের জয় করলো সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। এই কবিতাটিকে আমরা দুটো পার্টে বিভক্ত করে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত, অর্থাৎ এই প্রথম পাতায় যেটা দেখতে পাচ্ছি ততটুকু আলোচনা করব। পরের ভিডিওতে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম। 7 দরজাওয়ালা থিপস কবিতার শুরুতেই কবি বেক্ট এই 7 দরজা বিশিষ্ট থিপস শহরের বা নগরের তৈরির কৃতিত্ব কার, সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রাচীন ইতিহাসে থিপস নামে দুটি শহর ছিল। একটি উত্তর মিশরের রাজধানী, দ্বিতীয়টি প্রাচীন একটি গ্রিসের নগরাষ্ট্র। তবে আমাদের আলোচ্য কবিতায় কোন থিপস শহর বা নগরের কথা বলা আছে সেটা কিন্তু প্রত্যক্ষ বা সরাসরিভাবে কবি জানেননি। কবিতার পরবর্তী পংক্তিতে যদি আমরা দেখি, সেখানে ব্যাবিলন শব্দটা আছে। ব্যাবিলন অর্থাৎ ইরাকের একটি শহর। সেদিক থেকে আমরা হয়তো উত্তর মিশরের রাজধানী থিপস শহরের কথা বলতে পারি। আলোচক কবিতায়
কবি সম্ভবত থিপস শহরের কথাই বলতে চেয়েছেন। উত্তর মিশরের রাজধানী থিপস ছিল নীল নদের তীরে অবস্থিত। এখানে রয়েছে বহু প্রাচীন মন্দির এবং সমাধিসৌধের চিহ্ন। সাধারণত আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই কোনো স্মৃতিসৌধ বা স্থাপত্য কীর্তির তৈরির পিছনে শ্রমজীবী মানুষদের অবদানকে তুচ্ছ করে শাসক শ্রেণী বা রাজার নাম খোদাই করা হয়। কবিতায় বর্ণিত গ্রীসের নগরাষ্ট্রে হোক বা মিশরের সাত দরজাওয়ালা থিপস শহরের কথাই হোক, এই শহরের তৈরির কৃতিত্ব বহন করেন কিন্তু রাজা। বাস্তবে সভ্যতা কখনো কোনো ব্যক্তির একার কৃতিত্বে গড়ে ওঠে না, অথচ কোনো সভ্যতার ইতিহাস লেখার সময় শুধুমাত্র উপরিতলার মানুষের কীর্তি কথা শোনানো হয়। কিন্তু কবি বিশ্বাস করেন এই সভ্যতায় চলমানতার নেপথ্যে থাকে একদল আত্মত্যাগী মানুষের জীবনদান, যাদের ইতিহাসের পাতায় কোনো কৃতিত্ব থাকে না। শুধুমাত্র থিপস শহর নয়, পৃথিবীর বিভিন্ন স্মৃতিসৌধ স্থাপত্য গড়ে তোলার পিছনে যাদের নিরলস শ্রম ত্যাগ থাকে, যাদের শ্রমে এই স্থাপত্য স্মৃতিসৌধ তিল তিল করে গড়ে ওঠে, তারা কিন্তু সাধারণ মজুর শ্রমজীবী শ্রেণীর মানুষ, যাদের কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সমাজের সমস্ত মানুষের মুখের আহার যোগানের ব্যবস্থা করে থাকে। কিন্তু এই চলমান পৃথিবীতে দেখা যায় যতদিন না স্থাপত্য তৈরির কাজ শেষ হয় ততদিন তাদের প্রয়োজন হয়, আর যখনই নির্মাণ কার্য শেষ হয় তখনই তাদের কথা কেউ ভাবে না, মনে রাখে না। শ্রমজীবী বা মেহনতি মানুষের পরিবর্তে ইতিহাসে রাজা তথা শাসকের নাম লিপিবদ্ধ হয়। অথচ কবি ব্রেক্ট জানেন এই শ্রমজীবী মানুষগুলি তাদের স্বপ্ন, শান্তি, প্রেম, ভালোবাসা সমস্ত কিছু ত্যাগ করে সভ্যতার উৎকর্ষতার জন্য। কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত শ্রমজীবী মানুষেরা থেকে যায় ইতিহাসের অন্তরালে। বইয়ে লেখে রাজার নাম। বইয়ে বলতে এই কবিতায় ইতিহাসের পৃষ্ঠার কথা বলা হয়েছে, যেখানে শাসক শ্রেণীর জয়গান করা হয়। কবিতায় বর্ণিত 7 দরজা বিশিষ্ট বিশাল থিপস শহরের প্রতিষ্ঠার জন্য ইতিহাসের পাতায় রাজার জয়গান করা হলেও কিন্তু সেই সব শ্রমিকদের কথা ইতিহাসের পাতায় পাওয়া যায় না, যারা অমানসিক পরিশ্রম করে শহরটি তৈরি করেছিলেন। পরে প্রশ্ন করছেন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এই কবিতায় শিক্ষিত এক মজুর বা শ্রমজীবী মানুষের মধ্য দিয়ে কবি ব্রেক্ট চোখে আঙুল দিয়ে ইতিহাসের সত্য ঘটনাকে উদ্ঘাটন করতে চেয়েছেন। ইতিহাসে যাদের প্রকৃত অবদান, যারা তাদের আত্মত্যাগ করেও ইতিহাসের পাতায় থেকে বঞ্চিত, তাদের অবদানকেই পরোক্ষভাবে তুলে ধরতে চেয়েছেন। থিপস শহরটি তৈরির ক্ষেত্রে অসংখ্য মেহনতি মানুষের ত্যাগ, তিতিক্ষা মধ্য দিয়ে গড়ে ওঠে।
অথচ সেখানে ইতিহাস লেখার সময় রাজা তথা শাসকের কীর্তির কথা শোনানো হয়। আসলে এই ইতিহাস মিথ্যা, কেননা কোনো রাজার একার পক্ষে থিপস শহর তৈরি সম্ভব নয় বলেই কবি উক্ত কবিতায় এই প্রশ্নটা করেছেন। রাজারা কি পাথর ঘাড় করে আনত? অর্থাৎ থিপস শহরটা তৈরির জন্য রাজারা কি নিজেদের শ্রম দিয়েছিল? সেই প্রশ্নটাই কিন্তু এখানে করেছেন। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার অর্থাৎ বর্তমানে ইরাকের একটি শহর। এর ধ্বংসাবশেষ পাওয়া যায় এই ইরাকে। এই শহরটি বাগদাদ থেকে 85 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেই সময়ে এই ব্যাবিলন শহরটি একটি আধুনিক মহানগরের দৃষ্টান্ত হয়ে উঠেছিল। আলেকজান্ডারের সময় এখানে প্রায় 10 লক্ষাধিক মানুষ বসবাস করত। ব্যাবিলন শহরে অবস্থিত শূন্য উদ্যান পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এই ব্যাবিলন শহরের উপর অনেকবার আক্রমণ হয়েছে, শহরটি ধ্বংস হয়েছে শত্রুপক্ষের আক্রমণে। এই যে বারবার আক্রমণ হলো ব্যাবিলন শহর, কিন্তু তাকে আবার তার প্রকৃত রূপ দেওয়ার চেষ্টা হলো। এই যে তার প্রকৃত রূপ দেওয়ার যে চেষ্টা, তাদের যে আত্মত্যাগ, তাদের কি ইতিহাসে একবারও বলা আছে? আর হ্যাঁ, ব্যাবিলন শব্দটা একটি সুমেরিয়ান শব্দ, সুমেরিয়ান থেকে এসে, যার অর্থ হলো ঈশ্বরের দরজা। কে আবার গড়ে তুলল? অর্থাৎ এই যে ব্যাবিলন শহরের উপর অনেকবার আক্রমণ হয়েছে, ধ্বংসের সম্মুখীন হতে হয়েছে শহরটিকে, কিন্তু প্রতিবারই শহরটিকে নতুন করে গড়ে তোলার চেষ্টা হয়েছে। এই গড়ে তোলার পিছনে যাদের অবদান স্বীকৃত হওয়া উচিত, তারা হল এই শ্রমিক মজুর শ্রেণীর মানুষ। কিন্তু তারা কোথায়? তাদের অবদানের কথা কেউ বলে না। এই খেটে খাওয়ার দিন মজুরের কোনো ইতিহাস থাকে না। সমাজের উঁচুতলা শাসক, মন্ত্রী বা বিত্তভোগীদের দ্বারা ইতিহাস নিয়ন্ত্রিত হয়। সেখানে শাসক শ্রেণীর কথাই বড় করে লেখা থাকে, কিন্তু মেহনতি শ্রমজীবীদের যন্ত্রণার কথা কোনো ঐতিহাসিক লেখেন না। কিন্তু আলোচ্য কবিতায় কবি এই ইতিহাসকে মানেননি, কারণ এই ইতিহাসের মধ্যে কোনো সত্যতা নেই। এই ইতিহাস কল্প ইতিহাস, এই ইতিহাস পুঁজিবাদের ইতিহাস। তাই কবি এক মজুরের মধ্য দিয়ে, যে মজুর শিক্ষিত, যার অক্ষর জ্ঞান আছে, তার মধ্য দিয়ে তিনি কিন্তু সবার উদ্দেশ্যে এই প্রশ্নটা, পাঠকের উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছেন। সোনা ঝকঝকে লেমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? তা প্রত্যেকটা লাইনের সঙ্গে যেন একটা ইতিহাসের ঘটনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এগুলো আলোচনা করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে আমাদের এই ভিডিওর সময় বা ডিউরেশনটা হয়তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে। লিমা এটি ছিল পেরুর রাজধানী, একটি বৃহৎ শহর। পেরুর উপকূলে সাহারার থেকে শুষ্ক মরুভূমিতে গড়ে উঠেছিল এই শহর। প্রাচীন উচ্চশিক্ষা কেন্দ্র হিসাবেও এটি পরিচিত। বারবার ভূমিকম্পের জন্য এই শহর ভেঙেছে।
আবার জলদস্যুদের আক্রমণের মুখেও পড়তে হয়েছে শহরটিকে। এই লিমা শহরটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরু শহর। কবিতায় সোনা ঝকঝকে বলতে শহরটির উৎকর্ষতার কথা বলা হয়েছে। এই লিমা শহরটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরু শহর। সেই শহরের সুরক্ষায় কত যত্ন, শত্রুপক্ষের আক্রমণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে নেমে এসে বারবার, তবুও শহরটির সুরক্ষার জন্য বারবারই হাত বাড়িয়ে দিয়েছিল সেই শ্রমিকরাই। শ্রমজীবী মানুষ এই সভ্যতার কর্মকাণ্ডকে জাগিয়ে রাখে, অথচ তারা কোনো মর্যাদা পায় না। তাদের কীর্তিকতা, আত্মত্যাগের কথা কোথাও লেখা থাকে না। এরা উপেক্ষিত, এরা চিরকাল থাকে বঞ্চিত। তাদের দুঃখ, দুর্দশা, তাদের বাসস্থান এর খবর কেউ কি রেখেছিল? না, কেবল তাদের কঠিন শ্রমের কাজের প্রয়োজন মতো ব্যবহার করা হয়েছিল, আর কাজ শেষে তাদের চলে যেতে হয়েছিল দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে। প্রকৃতপক্ষে মজুর শ্রেণীর মানুষদের কথা আপন করে কেউ কোনোদিন বলেনি। আর এই যে সোনা ঝকঝকে লিমা শহর যারা বানিয়েছিল, এই যে রাজপ্রাসাদ, এখানে যেটা একটা বড় রাজপ্রাসাদ ছিল, তারা কি সেই লিমা শহরেই থাকতো না অন্য কোথাও থাকতো? সেই প্রশ্নটাই কিন্তু কবি করেছেন। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর। চীনকে সুরক্ষিত রেখেছে এই প্রাচীর। পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটি হলো এই চীনের প্রাচীর। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬০০ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীর তৈরি। যদিও এই প্রাচীরের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল এর অনেক আগেই। এটি পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি। চীনের এই প্রাচীর ৮ মিটার উঁচু, ৬,৫৩২ কিলোমিটার লম্বা। এই প্রাচীর শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। এটি নির্মাণ করেছিলেন চাইনিজরা। তখন ছিল কিং সাম্রাজ্য। চীনের প্রথম সম্রাট কিং সি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন। শত্রুর হাত থেকে রক্ষার জন্য এটি ধীরে ধীরে বাড়ানো হয়েছিল। প্রথম থেকে বিভিন্ন অঞ্চলে পাহারা দেওয়া এবং উপজাতি সুইং নুর বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। এই চীনের প্রাচীর তো পাথর আর মাটি দিয়ে তৈরি। তার জন্য বহু মজুর রাজমিস্ত্রির প্রয়োজন হয়েছিল। দেশকে রক্ষার জন্য, বৈদেশিক আক্রমণের বা বিভিন্ন উপদ্রবের হাত থেকে রক্ষার জন্য এই নির্মিত হয়েছিল এই প্রাচীর। মজুর রাজমিস্ত্রিদের নিরলস কঠিন পরিশ্রমে তিল তিল করে গড়ে উঠেছিল এই অত্যাশ্চর্য প্রাচীর। কিন্তু যখন প্রাচীর তৈরির কাজ শেষ হলো, তখন সেই প্রাচীর নির্মাতাদের আর কেউ খোঁজ নেয়নি। তারা কোথায় গেল, কোথায় আশ্রয় নিল, তার জন্য কারো মাথা ব্যথা রইল না। কিংবদন্তি শোনা যায় যে চীনের এই প্রাচীর নির্মাণ শেষ হওয়ার পরেই শ্রমিকদের নাকি সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, যাতে পৃথিবীতে অমন দ্বিতীয় আরেকটি প্রাচীর তৈরি না করতে পারে। কবি এই সমস্ত মেহনতি মজুরদের নিষ্ঠা, আন্তরিকতা, কর্মকুশলতার জন্য প্রশংসা দিতে বলেননি, কিন্তু তাদের থাকা, তাদের খোঁজ নেওয়া বা তাদের জীবনের মাঝে একটু স্বস্তি, এটুকু কি তারা দাবি করতে পারেন না? কিন্তু কোথায়, তা তো হয়নি। মজুরা থেকে গেছে চিরকালের অন্ধকারে, চির অবহেলায়। এভাবেই
ইতিহাসের সত্য ঘটনাকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। জয়তরণে ঠাসা মোহনী রম বানালোকে। জয়তরণ মানে বিজয় পতাকা, মোহনী মানে আকর্ষণীয় বা মনোরম, এক কথায় সবার কাছে প্রিয়। রোমের সাম্রাজ্য জয়ের যে ইতিহাস আছে সেই তাৎপর্যেই রোমকে জয় তোরণের ঠাসা বলা হয়েছে। রোম রোম হচ্ছে পৃথিবীর সমৃদ্ধতম প্রাচীন সভ্যতাগুলির মধ্যে একটি অন্যতম। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর প্রথম ভাগেই ইতালির উপদ্বীপে এই সভ্যতার সূচনা হয়। রোমকে কেন্দ্র করে ভূমধ্য সাগরের তীরে ধরে এই সভ্যতা বিকশিত হতে থাকে। একসময় প্রাচীন যুগের বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয়েছিল এই রোম। এটি আবার ইতালির রাজধানী। প্রাচীন রোমান কবি লেখকদের কাছে রোম হলো দি ইটারনাল সিটি। শুধু তাই নয়, এই রোম শহর পাশ্চাত্য সভ্যতার জনক, এটি গ্লোবাল সিটি হিসাবে পরিচিত। এই রোম শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এখানে রয়েছে ভ্যাটিকান মিউজিয়াম। রোম সাম্রাজ্যেরই একজন গুরুত্বপূর্ণ সেনাপতি, প্রভাবশালী নায়ক ছিলেন জুলিয়াস সিজার। রোমনগরকে কেন্দ্র করে প্রথম খ্রিস্টপূর্বাব্দে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তার নাম রোমান সাম্রাজ্য। সম্রাট অগাস্টাস এর প্রতিষ্ঠা। পিউনিক যুদ্ধের পর রোমান সাম্রাজ্য সমুদ্র পারের কয়েকটি দেশ অধিকার করেছিল। আর রোমান সাম্রাজ্যে বিজয় তোরণের ছড়াছড়ি। এই বিজয় তোরণগুলি কারা করেছিল? কাদের ওপর চলত এই সম্রাটদের বিজয়রথ? অর্থাৎ শুধু এককের কৃতিত্বেই সম্রাট তার সুবিশাল সাম্রাজ্য রোম সাম্রাজ্য গড়ে তুলতে পারেননি। সেখানে শ্রমজীবী মেহনতি মানুষদের আত্মবলিদানের প্রয়োজন হয়েছিল, কিন্তু ইতিহাস সে আত্মবলিদানের কথা শোনায় না। বানালোকে বলতে এখানে রোম শহরের উৎকর্ষতার ক্ষেত্রে, রোমের শহরের পত্তনের ক্ষেত্রে বা কে তৈরি করছে এই রোম শহর, অর্থাৎ রাজা না শ্রমজীবী মেহনতি মানুষেরা, সেই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন কবি। তাদের জয় করল সিজার। সিজার রোমের একজন দিগ্বিজয়ী সম্রাট, যে 100 খ্রিস্টপূর্বাব্দে রোমে জন্মগ্রহণ করেছিল। আসলে এই পংক্তির মধ্যে দিয়ে কেউ বলতে চেয়েছেন পৃথিবীর কোনো সভ্যতা কখনো কোনো ব্যক্তির একার কৃতিত্বে গড়ে ওঠে না। ইতিহাস সচেতন কবি জানতেন প্রকৃত ইতিহাস গড়ে ওঠে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে। জুলিয়াস সিজারই তার সাক্ষী বহন করে। জুলিয়াস সিজারের মধ্যে ছিল খুব গভীর আত্মবিশ্বাস। 59 খ্রিস্টপূর্বাব্দে কনসাল নিযুক্ত হয়েছিলেন তিনি। তিনি দুবার ব্রিটেন আক্রমণ করেন, এশিয়া, আফ্রিকা, মিশর ও স্পেনেও সামরিক অভিযান চালান। সমরনায়ক হিসাবে সিজারের কীর্তি অতুলনীয়, কিন্তু তার সমস্ত অভিযানের মূলে তার ফৌজের কি কোনো অবদান ছিল না? সেই প্রসঙ্গেই কবি এই কথাটি বলেছেন। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? কবিতার প্রত্যেকটা লাইনের কোনো না কোনো শব্দ ইতিহাসের কোনো না কোনো ঘটনাকে টেনে আনছে। বাইজেন্টিয়াম বাইজেন্টিয়াম ছিল প্রাচীন গ্রিক শহর। এই সাম্রাজ্য সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করেছিল। এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, গ্রিক আধিপত্য এখানে ছিল প্রধান। ইউরোপের মধ্যযুগের এই সাম্রাজ্যের যাত্রাপথ শুরু হয়েছিল কবে?
তা নিয়ে মতভেদ আছে। অনেকের মতে রোমান সম্রাট প্রথম কনস্টান্টাইন, যার রাজত্বকাল ছিল 306 থেকে 337 পর্যন্ত, তিনি প্রথম বাইজেন্টিয়ামের সম্রাট। এই সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এর অপর নাম ছিল পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য রোম নামে পরিচিত ছিল। কনস্টান্টিনোপল রোম থেকে তার রাজধানী সরিয়ে এনেছিলেন এই বাইজেন্টিয়ামে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার অধিকাংশ ভূখণ্ড নিয়ে এই বাইজেন্টিয়াম শহরটি গড়ে উঠেছিল। 1453 সাল নাগাদ তুর্কিরা এই কনস্টান্টিনোপল অধিকার করেছিল, ফলে এই সাম্রাজ্যের পতন হয়। সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? সেখানে বলতে এই কনস্টান্টিনোপলের রাজধানী বাইজেন্টিয়ামের কথাই বলা হয়েছে। কত গান, কত প্রশস্তি এই সাম্রাজ্যের সম্বন্ধে আছে, কিন্তু কোথাও লেখা নেই সেখানকার মজুরা কেমন ছিল, কিভাবে বা তাদের দিন চলত। বাইজেন্টিয়ামে বিশাল প্রাসাদ ছাড়া আর কিছুই ছিল না। তাহলে কোথায় বাস করত সেখানকার এই অগণিত অতি সাধারণ মানুষ? এসব কথা ইতিহাস লেখে না, অথচ কবি সেই ইতিহাসকে অন্বেষণ করতে চেয়েছেন। এই প্রশ্ন উত্থাপনের কারণ কি? আসলে এক শিক্ষিত মজুরের মুখ দিয়ে কবি এই প্রশ্ন উত্থাপন করেছেন। এত বড় সভ্যতার বিকাশ ঘটছে, তার পিছনে কি শুধু সম্রাটের কৃতিত্ব? নিশ্চয়ই উত্তরে বিবেচক, জ্ঞানী, মনস্ক মানুষ নিশ্চয় বলবেন না। তা কেন? সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি যারই বিকাশ ঘটুক, তার পিছনে সাধারণ জ্ঞানী বহু মানুষেরই অবদান থাকে। আর তাই যদি হয়, তাহলে ইতিহাসের পাতায় শুধু সম্রাটদের কথাই লেখা থাকে কেন? শিল্প, কৃষি, সভ্যতার বিকাশের ক্ষেত্রে মূল হোতা তো এই শ্রমজীবী শ্রেণীর মানুষ, তাদের কথা কেউ বলে না। কবি তারই প্রতিবাদ করেছেন। কবি শিক্ষিত মজুরের এক প্রতীক মাত্র। বিশাল এই জনগোষ্ঠীর চিরকাল নীরব কর্মী, চিরকাল এই শ্রমজীবী মানুষ প্রতিটি দেশেই নিজেদের উজাড় করে দিয়ে শ্রম করে এসছে, বর্তমানে করে চলেছে, কিন্তু তারা আজও মর্যাদাহীন, অবহেলিত, অবজ্ঞারই পাত্র থেকে গেছে। কবির সেই প্রতিবাদের সোচ্চার ধ্বনি শিক্ষিত এক মজুরের কণ্ঠের ব্যঞ্জনায় ধ্বনিত হয়েছে। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল, উপকথা অর্থাৎ গাল গল্প, লোকমুখের প্রচলিত একটা জনশ্রুতি বা গল্প। সেই সময় আটলান্টিস হলো পৌরাণিক উপকথা অনুযায়ী সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। প্লেটোর মতে প্রায় 9000 বছর আগে আটলান্টিস ছিল হারকিউলিসের পিলারের পাদদেশে একটি দ্বীপ। পৌরাণিক মানচিত্রে আটলান্টিক মহাসাগরের দিকে আটলান্টিস দ্বীপে এই মানচিত্র পাওয়া যায়। এই দ্বীপটি সমুদ্রতলে হারিয়ে যায়। এর প্রথম অস্তিত্ব পাওয়া যায় খ্রিস্টপূর্ব 360-এর দিকে। এই দ্বীপে অসংখ্য নৌবহর ছিল। গ্রিকরা অনেক যুদ্ধে এই দ্বীপকে কাজে লাগিয়েছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে এই দ্বীপটি সমুদ্র গল্পে বিলীন হয়ে যায়। এই পৌরাণিক দ্বীপ সম্পর্কে নানা উপকথা, অলৌকিক কথা, গাল গল্প প্রচলিত আছে। অনেকে মনে করেন প্লেটো প্রাচীন কিছু যুদ্ধের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে
এই দ্বীপের সম্পর্কে নানা রকম গল্প প্রচার করেছেন, কিন্তু আবার অনেকেই এর বাস্তব ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন। যখন সমুদ্র তাকে খেল, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। উপকথার বা জনশ্রুতি অনুসারে প্রচলিত সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাওয়া আটলান্টিস দ্বীপের সমুদ্রে তলে যাবার সময়ের কথা এখানে বলা হয়েছে। সেই সময় সাহায্যের জন্য রাজা, বাদশাহ, সম্রাটরা কৃতদাস অর্থাৎ শ্রমজীবী মানুষদের সাহায্যের জন্য চিৎকার করেছিল। আগেকার সময়ে টাকার বিনিময়ে মানুষ কেনা হতো, যাদের কিনে রাজারা তাদের রাজত্বে দাস করে রাখত। এখানে সেই সমস্ত মানুষদের কৃতদাস বলা হয়েছে। আসলে এই সভ্যতার চলমানতার নেপথ্যে থাকে একদল আত্মা থেকে মানুষের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার ক্ষমতা, যার পরিপ্রেক্ষিতেই কবি এই কৃতদাস শব্দটি ব্যবহার করেছেন। কেননা সমাজ সচেতন কবি জানতেন প্রকৃত ইতিহাস গড়ে ওঠে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে, যারা চিরকাল কর্মে ঘর্মে একাকার হয়ে থাকে, নীরবে তাদের কাজ করে চলে, বিনিময়ে সুসভ্য জাতি তাদের উপেক্ষা করতে থাকে। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নেই এভাবেই কবি সমাজে ইতিহাসে উপেক্ষিত শ্রমজীবী মেহনতি মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছেন।